আসসালামু আলাইকুম, মহসেন আর শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ডাকসু নির্বাচনে প্রচারণা শেষ হতে আর মাত্র দুদিন বাকি। শুক্রবার জুমার নামাজ শেষে হলের মসজিদগুলোতে ভোটারদের কাছে নিজেদের ইশতেহার তুলে ধরেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেন ছাত্রদল ও ছাত্র শিবির ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও সাদিক কায়েম। এদিকে সংবাদ সম্মেলন করে আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জিএস প্রার্থী মাহিন সরকার। আপেল শাহরিয়ারের রিপোর্ট। শুক্রবার ছুটির দিন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত নিস্তব্ধতার বদলে ডাকসু নির্বাচনের উত্তাপ। 9 সেপ্টেম্বর নির্বাচনকে সামনে রেখে ছুটির দিনকে প্রার্থীরা দেখছেন বড় সুযোগ হিসেবে। তবে দিনের শুরুটা হয় আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে জিএস পদ থেকে মাহিন মজুমদারের সরে দাঁড়ানোর ঘোষণার মধ্য দিয়ে। যদিও এখন তার প্রার্থিতার প্রত্যাহারে সুযোগ না থাকায় ব্যালট পেপারে তার নাম থাকছেই। আবু বাকের মজুমদার গণ অভ্যুত্থানের একজন অগ্রসেনানী, আমার স্নেহধন্য ছোট ভাই। সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। 6 বছর পর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার ঝড় বইছে কখনো কখনো। মহসিন হলে জুমার নামাজ আদায় করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ তার। সাইবার বুলিং এবং যে আপনার অপপ্রচার যেটা চলছে, প্রপাগান্ডা চলছে বিভিন্ন গ্রুপগুলোতে, যে খুব মেসিভ আকারে, রাজনৈতিক প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। সো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। সূর্য সেন হলে জুমার নামাজ আদায় করেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। নামাজ শেষে ভোট চান তিনি। শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার প্রতিশ্রুতি দিলেন। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, সবার আগে আমরা শিক্ষার্থীদের যারা হলে সিট পাবে না তাদের জন্য আবাসনের ভাতার ব্যবস্থা করা এবং হোস্টেল ভাড়া করা, সেই কাজটা আমরাও করবো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসেবে হল নির্মাণের জন্য আমরা কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। খাবারের মান খুবই ভয়াবহ অবস্থা, তো সেক্ষেত্রে আমরা দুইটা কাজ করব। প্রথমত হচ্ছে খাবারের দাম নির্ধারণ। খাবারের দামের ক্ষেত্রে অবশ্যই আমার একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এবং এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর 38তম নির্বাচন হতে যাচ্ছে এবার, আর 1990 সালের পর হচ্ছে দ্বিতীয়বারের মতো। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় এ হামলা শুরু হয়। এক পর্যায়ে কিছু লোক কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে জলকামানের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করতে গিয়ে গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিল করে 24 ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আবির আহমেদের রিপোর্ট। সংহতি সমাবেশ শেষে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার সন্ধ্যায় শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয় এলাকায় যান নেতাকর্মীরা। এরপর জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অফিসটির দ্বিতীয় তলায় ভাঙচুর সহ নিচতলায় অগ্নিসংযোগে পুড়ে গেছে জাতীয় পার্টির প্রকাশনার বই সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। এর কিছুক্ষণ পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও জলকামান দিয়ে আগুন নিভানো হয়। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, গণ অধিকার পরিষদের মিছিল থেকে এই হামলা হয়।
ও এর সাথে অন্য দলের সম্পৃক্ততাও রয়েছে। আমরা ধৈর্য ধারণ করতেছি, এখনো প্রশাসনের কাছে বিচার চাই। আপনারা এই সন্ত্রাসীদের চেনেন, কারা কারা এই মিটিংয়ে ছিল, আজকে শাহবাগের মিটিংয়ে তাদের নেতৃত্বে এটা হয়েছে। আমরা দূর থেকে দেখতে পাই যে তারা জাতীয় পার্টির কার্যালয়ে বিভিন্ন ধরনের ভাঙচুরের মাধ্যমে আমাদের গ্রিল, শাটার, গেট এসব ভেঙে ফেলে এবং ভিতরে আমাদের প্রচারক প্রকাশনা এক পাশে, আরেক পাশে হলো নামাজ ঘর, দুটার জায়গাতেই তারা অগ্নিসংযোগ করে। এ সময় কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করতে গিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান দলটির মহাসচিব। দেখতে পেয়েছি গণ অধিকার পরিষদের নেতৃত্ব, তারা ব্যানারে হামলা হয়েছে, সেখানে অন্য অনেক দলের লোক থাকতে পারে, কিন্তু ব্যানারটা গণ অধিকার পরিষদের। গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। আমরা মনে করি এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলছে। আমাদের যে আরপিও আছে, আরপিও অনুযায়ী এই দলকে নির্বাচন কমিশন থেকে ব্যান করা উচিত। ভাঙচুর ও অগ্নিসংযোগের পর জাতীয় পার্টির কার্যালয় পরিদর্শনে আসেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এ বিষয়ে মিডিয়ায় কোনো কথা বলেননি তারা। ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভয় ও শঙ্কামুক্ত একটি মানবিক বাংলাদেশ করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর পক্ষে ভোটের মাধ্যমে জনগণের রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ইব্রাহিমপুরে মণিপুরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াত আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। ক্ষমতায় গেলে সমাজের সব ক্ষেত্রে বঞ্চিত মানুষ হবে তাদের প্রধান অগ্রাধিকার বলেও জানান জামায়াতের আমির। আগামীতে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সরকারি ন্যায্য সুযোগ সুবিধাও যত কম নেওয়া যায় চেষ্টা করবে তার দল বলেও জানান তিনি। নির্বাচিত হলে 5 বছরে একটি নতুন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। একদিকে আমরা বলবো জনসভাকে ইবাদত মনে করি, আরেকদিকে জনসভাকে খেত মারার হাতিয়ারে পরিণত করব। জামায়াত ইসলামী এটা করবে। গত 15 বছর দুর্নীতি, মানি লন্ডারিং, গুম, খুনে আওয়ামী লীগ দেশকে ভাসিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, আওয়ামী লীগের পরিণতি দেখে শিক্ষা নিয়ে আগামীতে দেশ পরিচালনা করবে বিএনপি। সিলেটে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আরেক স্মরণসভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের অর্থনীতির রূপকার ছিলেন সাইফুর রহমান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজিবুর রহমান। মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও ক্ষমতায় আসবে বিএনপি। আমাদের উপরে এখন অনেক দায়িত্ব, আমরা যেন আওয়ামী লীগ না হই। আওয়ামী লীগ যেসব কর্মকাণ্ড করেছে, যে দুর্নীতি করেছে, মানি লন্ডারিং করেছে, হত্যা, খুন, গুম, অবিচারে ভাসিয়ে দিয়েছে বাংলাদেশকে, আমরা যেন তাদের এই কর্মকাণ্ড থেকে শিক্ষা নিতে পারি। সিলেটে অন্য আরেক স্মরণসভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় দেশের অর্থনীতিতে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অবদানের কথা তুলে ধরেন তিনি। কনজারভেটিভ ছিল বলে অনেকে সমালোচনা করতে পারে, কিন্তু আমি আজকে অকপটে কথা বলছি, সেই কনজারভেটিভ অর্থনীতির পথ অনুসরণ করেছিলেন বলে কিন্তু সাইফুর রহমান সাহেব বাংলাদেশের অর্থনীতিকে একটি দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ছাত্র জনতার আন্দোলন কারো একার অবদান নয় জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানের মূল নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা হলাম বাংলাদেশপন্থী, আবার আরেকটি রাজনৈতিক দল ইদানিং শুনে আমাদেরকে বলে ভারতপন্থী দল। ভাই কি জন্য পন্থী? যারা নিজেরা পন্থী, তারা আবার অন্যকে বলে ওই পন্থী দল। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে জয়ী হবে স্বাধীনতার পক্ষের শক্তি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে ভূমিকম্পে সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগানিস্তানের জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। সকাল 8টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের কাবুলের উদ্দেশ্যে ছেড়ে যায়। আফগানিস্তানে পাঠানো প্রায় 11 টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীত বস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস এবং ঔষধ। বাংলাদেশ সরকারের পাঠানো এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক হবে বলে জানান এ সময় উপস্থিত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই বাংলাদেশে প্রত্যাবর্তন করে বিমান বাহিনীর পরিবহন বিমানটি। বিএনপি নেতা ইশরাক হোসেনের আন্দোলনে তালাবদ্ধ নগর ভবনে অফিস করেননি অনেকে, কিন্তু তখনও অনেক কর্মকর্তা বাসায় বসে নিজের গাড়ির বিপরীতে জ্বালানি বাবদ অর্থ নিয়েছেন সরকারি কোষাগার থেকে। স্বাভাবিক সময়ের চেয়ে অস্বাভাবিক জ্বালানির বিল করেছেন কর্মকর্তারা, যদিও 40 দিনে একদিনও সিটি কর্পোরেশনে আসতে হয়নি তাদের। তেল নিয়ে এমন তেলেসমাতির খবর জানাচ্ছেন নাজিবুর রহমান। ইশরাক হোসেনের মেয়র পদের জন্য মে মাস থেকে জুন মাসের শেষ দিক পর্যন্ত নগর ভবন ছিল অবরুদ্ধ। বন্ধ ছিল নাগরিক সেবা সহ নগর ভবন কেন্দ্রিক সব কার্যক্রম। তালাবদ্ধ ছিল কর্মকর্তাদের কক্ষ। এরই মধ্যে নিজেদের গাড়ির বিপরীতে নির্বিচারে জ্বালানি নিয়েছেন বেশিরভাগ কর্মকর্তা। এনটিভির হাতে আসা নথিতে দেখা যায় স্বাভাবিক সময়ে মাসে 25 লাখ টাকার জ্বালানি নেন কর্মকর্তারা। আন্দোলন চলাকালীন 40 দিনে সেই জ্বালানি ব্যয় বেড়ে প্রায় অর্ধ কোটি টাকা। 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা সহ শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠা তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের আন্দোলন চলাকালীন একদিনও নগর ভবনে আসেননি, কিন্তু জ্বালানি খরচ করেছেন 600 লিটার, যার মূল্য 61,000 টাকা। প্রধান নগর পরিকল্পনাবিদ নিয়েছেন প্রায় 51,000 টাকার তেল এবং প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা খরচ করেছেন 560 লিটার তেল। আন্দোলন চলা অবস্থায় ডিএসসিসি প্রশাসকের গাড়ির বিপরীতেও তেল বরাদ্দ হয় 855 লিটার। এসব কর্মকর্তাদের কাজ নগর ভবন কেন্দ্রিক হলেও অফিস না করে জ্বালানি বরাদ্দ নেন তারা। জ্বালানি তেলের এ তালিকা অনুমোদন করেন পরিবহন তত্ত্বাবধায়ক আরিফ চৌধুরী, হিসাব সহকারী নূরে আলম ও তত্ত্বাবধায়ক মামুন উদ্দিন আহমেদ। ব্যাখ্যা দিয়েছেন এমন অসঙ্গতির। আন্দোলনের সময় তো আসলে এই সময় পুরোপুরি হয়তো আমি ওই দায়িত্বটা পুরোপুরি পাই নাই, সই করার দায়িত্বটা পুরোপুরি পাই নাই। আমাদের একজন তত্ত্বাবধায়ক আছে আব্দুল্লাহ আল মামুন, হয়তো উনি করছেন এটা। ওই সময় আমাদের ওই যে আরেক তত্ত্বাবধায়ক ছিল, উনি করছে, কিন্তু জোনালরা অফিস করছে, জোনালরা সচিবালয় রেগুলার অফিস করছে। বাসায় তো থাকেনি, উনি তো মন্ত্র অফিস করছে। উনি বিভিন্ন স্পটে চলে ডিউটি করছে। উনি বিভিন্ন সাইডে যায় পরিদর্শন করছে, মন্ত্রণালয় বৈঠক ডিউটি করছে, ফাইল প্রসেসিং কাজ হয়েছে। অফিসের কাজের বাইরে ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার হচ্ছে কিনা এমন প্রশ্নে খতিয়ে দেখার কথা জানান ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। এটা আমরা একটু খতিয়ে দেখতে হবে। কর্মকর্তা একটু নিজেরা না, একটা বিষয় হলো যে কর্পোরেশনের সিদ্ধান্ত থাকে যে মাসে অথবা দিনে অনেক সময় হয়ে থাকে যে দৈনিক তেল কতটুকু ব্যয় হবে একটা গাড়ির পেছনে, সেটা থাকে। কাজ না থাকলে যেটা হচ্ছে যে আমি যেটা আগে বলেছি যে কোনগুলো ক্ষেত্রে তাদের ভিজিটের প্রয়োজন হতে পারে। আঞ্চলিক অফিসগুলো তো খোলাই ছিল, কিন্তু তারা অফিসে যায় না, তার কাজের ক্ষেত্রে হয়তো বিভিন্ন ব্যবহার করতে পারে। আমার দেখতে হবে এটা। চলতি বছর 14 মে থেকে টানা 40 দিন বন্ধ ছিল নগর ভবন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ফরিদপুরে সংসদীয় আসন পুনর্নির্ধারণ করতে গিয়ে ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা মহাসড়ক অবরোধ 4 ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের সম্প্রতি গেজেটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়ন ও হামিরদি ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলার অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অবরোধকারীরা। সকাল 8টা থেকে দুটি ইউনিয়নের সীমান্তবর্তী হামিরদি বাসস্ট্যান্ড এবং আলগি ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ড মহাসড়কের রাস্তায় গাছ কেটে এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে কয়েক হাজার জনতা। এ সময় দুটি মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়। 3 দিনের আলটিমেটাম দিয়ে তারা দুপুরে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে। বিকেলে ভাঙ্গা গোলচত্বর এলাকায় জড়ো হয়ে দ্বিতীয় দফায় আবারও মহাসড়ক অবরোধ করে আলগি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর জট খুলেছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্প। এরই মধ্যে প্রস্তাবিত প্রকল্পে ভূমি অধিগ্রহণে অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। রেলপথটি নির্মাণ হলে রাজধানীর সঙ্গে উত্তরের জেলার বাসিন্দাদের ট্রেন ভ্রমণে সময় বাঁচবে প্রায় 4 ঘন্টা, দূরত্ব কমবে 112 কিলোমিটার। এতে গতি আসবে উত্তরাঞ্চলের কৃষি, শিল্পপণ্য ও যাত্রী পরিবহনে। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। ব্রিটিশ শাসনামল থেকেই সিরাজগঞ্জের সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলার রেল যোগাযোগ থাকলেও বগুড়া পর্যন্ত ছিল না সরাসরি ট্রেন যোগাযোগ। এতে বগুড়ায় রেল ভ্রমণে ঈশ্বরদী সান্তার হয়ে ঘুরতে হতো বাড়তি পথ। 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজে রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করে সরকার। নতুন রেলপথের জন্য সিরাজগঞ্জ ও বগুড়ায় 960 একর ভূমি অধিগ্রহণ এগিয়ে নিতে সম্প্রতি বরাদ্দ হয় 2000 কোটি টাকা। অতি দ্রুত সিরাজগঞ্জের এবং বগুড়ার যে রেলপথ সেটা বাস্তবায়ন চাই। এটা বাস্তবায়ন হলে যেহেতু আমরা সিরাজগঞ্জ উত্তরবঙ্গের প্রবেশদ্বার, আমাদের ব্যবসায়িক কাজে সুবিধা হবে। তো আমাদের যে দাবি যে রায়পুরে জংশন করে এটা ঢাকা পর্যন্ত নিয়ে যেতে হবে, অর্থাৎ সিরাজগঞ্জ শহরবাসী যেন খুব সহজেই এই ট্রেনটাকে ব্যবহার করতে পারে। 85 কিলোমিটার রেলপথ ঘিরে বগুড়া অংশে 4টি ও সিরাজগঞ্জ অংশে নতুন নির্মিত হবে 5টি স্টেশন। আমরা 420 একর সিরাজগঞ্জ অংশে জমির অধিগ্রহণের কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। আমাদের অংশে প্রাক্কলিত মূল্য 1127 কোটি টাকা। ইতিমধ্যে 950 কোটি টাকা বাংলাদেশ রেলওয়ে থেকে আমরা পেয়েছি। মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানো হলেও 5,500 কোটি টাকার প্রকল্প 7 বছরে বেড়ে দাঁড়িয়েছে 10,000 কোটি টাকায়। ভারত অর্থ ছাড় না দেয় নতুন করে কোনো দেশের সাথে চুক্তি হয়নি এখনো। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা উপায়েদ বলেছেন, সুষ্ঠু নির্বাচন যাতে না হয় সেজন্য ষড়যন্ত্র অব্যাহত আছে। বিকেলে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা বাজারে উপজেলা বিএনপির আয়োজনের র্যালি পূর্ববর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র থেকে সবাইকে সাবধান থাকার কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিস্ট চলে গেছে কিন্তু তার দোসর আশেপাশে রয়ে গেছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শামা উপায়েদ। সমাবেশ শেষে সালথা বাজার থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দ্রুত গ্রাহক সেবা নিশ্চিতকরণ এবং গ্রাহকের আমানত সুরক্ষার অঙ্গীকার নিয়ে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মতিঝিল অফিস উদ্বোধন এবং ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। তিনি বলেন, গ্রাহকের আমানত সুরক্ষায় আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য অর্জিত প্রিমিয়াম প্রথম বছর থেকে শরিয়া সম্মতভাবে বিনিয়োগ করা হচ্ছে। আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রাহকের আস্থা এবং সুনাম অর্জনে আন্তরিকতা এবং সততার সাথে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে সহকারী ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ, বিভাগীয় ইনচার্জ, সার্ভিস সেন্টার ইনচার্জ ও শাখা ইনচার্জ বৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আবারও শুরু হয়েছে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডারের চট্টগ্রাম অঞ্চলের অডিশন রাউন্ড। সকালে চট্টগ্রামের সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন প্রতিযোগিতার বিচারকরা। উদ্বোধনী অনুষ্ঠানে আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার ইফতেখারুল আলম বক্তব্য রাখেন। আয়োজকরা জানান, দেশের সম্ভাবনাময় প্রতিভা অন্বেষণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, গল্প বলা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিভা অন্বেষণের বড় এ মঞ্চে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার 3টি গ্রুপে সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেকে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা 1 কোটি টাকার বেশি উপহার ও শিক্ষাবৃত্তি পাবে বলে জানান আয়োজকরা।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজধানীর বাজারে কমেছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে ৫ টাকা কমে নাজিরশাইল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। মিনিকেট ৮০ থেকে কমে ৭৫ আর মোটা চাল ৫৫ থেকে কমে ৫০ টাকার আশেপাশে। এদিকে প্রতিদিনই কমা বাড়ার মধ্যে আছে ডিমের দাম। আজ প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। তবে বেড়েছে মুরগি সহ সব ধরনের মাছের দাম। একমাত্র কাঁচা পেঁপে ছাড়া স্বাভাবিকের চেয়ে বাড়তি সবজির দামও। সেলিম মালিকের রিপোর্ট। দেশের বাজারে চালের অতিমূল্যের লাগাম টানতে শুল্কমুক্ত চাল আমদানির সুযোগ দিয়েছে সরকার। গত ১২ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে চাল আসছে গড়ে প্রায় ১০০ ট্রাক। বাজারে আমদানি করা চালের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে মিনিকেট, বিয়ার ২৮, নাজির ও মোটা চালের দাম। তবে কেজিতে অন্তত ১০ টাকা বেড়েছে পোলাও চালের দাম। পোলাও চালের দাম আগে ছিল ১১০ টাকা, এখন বর্তমানে ১২০ টাকা। ইন্ডিয়ান সেল তো আমাদের দেশে ঢুকছে, তো ইন্ডিয়ান সেলটা অনেক দাম কম। ইন্ডিয়ান নাজির সেল আপনার ৭২ থেকে ৭৫ টাকার মধ্যে এখন বাজার অ্যাভেলেবল হয়ে গেছে। ডিমের দামের উত্থান পতনের মধ্য দিয়ে গেছে গত সপ্তাহ। কখনো ১৪০, কখনো ১৩০ টাকার ডজনে বিক্রি হয়েছে লাল ডিম। শুক্রবার যা বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। সাদা ছিল ১৩০ টাকা গত সপ্তাহে, লাল ছিল ১৪০ টাকা। এই সপ্তাহে এখন লাল ডিম ১৩৫, সাদা ডিম ১২৫। তবে দাম বেড়েছে মুরগির বাজারে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে গড়ে ১০ টাকা আর সোনালী মুরগিতে ২০ টাকা। ব্রয়লার মুরগি আগের লেট আসছিল হলো ৬০ টাকা, ১৬০ টাকা লেট আসছিল, এখন হলো ৭০ টাকা। সোনালীর মুরগি আমরা ২৮০ টাকা করে বিক্রি করছি। আজকে আমরা ৩১০ টাকা, ৩২০ টাকা, ৩০০ টাকা এরকম বিক্রি করতেছি। নতুন করে দাম না বাড়লেও এখনও কেজি প্রতি ৮০ টাকার আশেপাশে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। ২০ টাকা বেড়ে ১৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে কেজি প্রতি মসুর ডাল। আমরা আগে মসুর ডাল বিক্রি করতাম ১৪০ টাকা, আর এখন বিক্রি করতে হচ্ছে ১৬০ টাকা। টমেটো হলো ১৫০ টাকা, ৪০ টাকা। পটল হলো ৮০ টাকা, তারপর করলা ১০০ টাকা, উচ্ছে ১০০ টাকা। স্বস্তি হলো সপ্তাহের ব্যবধানে বাজারে কিছুটা কমেছে দেশি মাছের দাম। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। স্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ফুটবল এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে কাল নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বিকেল ৫:৩০। হামজা সমিত ছাড়া খেললেও বাংলাদেশকে দ্বিতীয় সারির দল বলতে নারাজ হেড কোচ হ্যাভিয়ের কাব্রেরা। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের প্রস্তুতি হিসাবে নেপালের বিপক্ষে খেললেও নিয়মিত খেলোয়াড়রা না থাকায় শঙ্কা থেকে যাচ্ছে প্রস্তুতি নিয়ে। হামজা চৌধুরী দলে থেকেও যোগ দেননি চোটের কারণে। সমিত সোম ক্লাব থেকে পাননি ছাড়পত্র। এছাড়াও নিয়মিত মুখের অনেকেই খেলছেন অনূর্ধ্ব ২৩ দলে। যদিও কাবরেরার চোখে নেপালের চেয়ে এই দল শক্তিমত্তায় পিছিয়ে নেই। হামজা নেই, সমিত নেই, অনেকে অনূর্ধ্ব ২৩ দলে আছে। সত্যি বলতে কয়েক মাস আগেও আমরা প্রায় একই দল নিয়ে উচ্চ পর্যায়ে খেলেছি। এই দলের ৯৫% খেলোয়াড়ই ছিল ২০২৩ সাফে, যেখানে আমরা দারুণ খেলেছি। এই দল দ্বিতীয় সারির নয়, এই দল শক্তিশালী। সামনে প্রতিপক্ষ নেপাল হলেও কাবরেরা ভাবনায় বেশ ভালোভাবেই জেকে আছে হংকং। অক্টোবরে এশিয়ান কাপ বাছাই ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। খেলতে হবে ঘরের বাইরে গিয়েও। নেপালের বিপক্ষে ম্যাচ দুইটি অক্টোবরের জন্য আদর্শ প্রস্তুতি মনে করছেন কাবরেরা। সিঙ্গাপুরের বিপক্ষে খেলা শেষ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে অক্টোবরের হংকং ম্যাচে কিভাবে নিজেদের সেরাটা উপহার দেয়া যায়, সেটাই আমাদের লক্ষ্য। তবে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামার আগে মাঠ নিয়ে শঙ্কা জানিয়েছেন হেড কোচ। নীলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব দিয়ে বাংলাদেশ পুরুষ ফুটসাল দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। বাছাইয়ে অংশ নিতে ১২ দিন আগে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ দল। আগামী রোববার ঢাকা ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা। সফর নিয়ে বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরেন ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান। ৮ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা ৭ রানার্স আপ আগামী বছর এশিয়া কাপের মূল পর্বে খেলবে। ২০ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ান্টানে ইরানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ২২ এবং ২৪ সেপ্টেম্বর স্বাগতিক মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফুটসালে বাংলাদেশের সনদপ্রাপ্ত
কোচ নেই, তাই বাংলাদেশের ইরানি কোচ খোদা রাহমির মতো সহকারী ও গোলরক্ষক কোচও বিদেশি আনছে বাফুফে। এই দুই মিয়ানমার কোচ সরাসরি মালয়েশিয়া যাবেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।